কনফিউশন মোটামুটি দূর করার জন্য আজকে আমাদের বক্তা হিসেবে আমাদের সামনে যে আছে সে হচ্ছে সুপ্রভ চন্দ্র সরকার, চুয়েট CSE 17। সুপ্রভ মোটামুটি আমাদের ক্যাম্পাসে সবারই খুব পরিচিত মুখ। খুব ভালো একজন বক্তা, খুব ভালো একজন ডিবেটার, এবং হচ্ছে আমাদের আহ, বিভিন্ন ধরনের বিজনেস কম্পিটিশন বলি কিংবা হচ্ছে কেস সলভিং কন্টেস্টে বলি, যেখানে সুপ্রভ বরাবরই খুব ভালো করে আসছে। তো সুপ্রভ আজকে হচ্ছে আমাদের বক্তা হিসেবে রয়েছে। সুপ্রভকে ফ্লোর দিব, সুপ্রভকে কিছু বলার জন্য, তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবং তার আগে সবাইকে যেটা বলবো যে একটু মাইক্রোফোনটা আনমিউট করে রাখতে, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাদের যে কনফারেন্সের যে চ্যাট বক্সটা আছে সেখানে করার জন্য। আমাদের স্পিকার তার স্পিচ দেওয়ার পরে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে। তো আজকে কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই। সুপ্রভকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য আমাদের সামনে। ধন্যবাদ সেজুতি। মামুন ভাই, বাসার ভাইকে অনেক ধন্যবাদ। সেজুতি অনেক বিশাল বড় একটা কি বলবো ইন্ট্রোডাকশন দিয়ে দিছে আমার। আমি অতটাও না যতটা সে ইন্ট্রোডাকশন দিছে আর কি। আর আমার প্রতি যে যে বিশেষণগুলো সে ব্যবহার করছে, সে নিজেও অতটাই বিজ্ঞ, অতটাই ক্যাম্পাসের পরিচিত মুখ এবং অতটাই কি বলবো মেধাবী। যাই হোক, আমাকে কি দেখতে পাচ্ছ সবাই? আমার চেহারা যদিও তোমাদের সে যদি আপনার মতো সুন্দর না, আশা করি তাও এক ঘন্টা আমার এই চেহারা তোমরা সহ্য করবে আর কি। আমাকে কি দেখা যাচ্ছে? জি শোনা ভাই, যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই। মাঝে মাঝে একটু কথা বলবো আর কি, কথা বললে ভালো লাগে। এটা তো ক্লাসরুম না যে টিচার একজন বক বক করবে বাকি সবাই শুনবে। 1 ঘন্টা কারো বক বক শোনাটা খুবই বিরক্তিকর, তাই না? আমার নিজের জন্য বিরক্তিকর। সবাই শুনবো, কথাবার্তা বলবো, আলোচনা করব, করতে করতে শিখবো। তো আমি সরাসরি মানে প্রসেসের দিকে চলে যাই, কথাবার্তার দিকে, অন্যান্য কথাবার্তা না বলি আর। আপাতত 36 জন এখানে। সবাই হয়তো কেউ রেজিস্ট্রেশন করছো বা কেউ করনি। যাই হোক, আমি চেষ্টা করবো আমার দিক থেকে তোমাদেরকে সম্পূর্ণ টেকনিক্যাল নন টেকনিক্যাল বিষয়গুলো বোঝানোর জন্য, বলার জন্য যতটুকু আমি পারি বা আমি নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি আর কি। মজার বিষয় হচ্ছে, আমি যখন কেস সলভিং এর প্রথম ওয়ার্কশপটা করি, 1-5 এর মিকদাদ ভাই নিয়েছিল। তো মানে তোমরা এখন এই যে সুন্দর একটা পরিবেশে ঘরে বসে, হ্যাঁ, অনলাইনে করতেছো বিছানায় শুয়ে শুয়ে, তো ওই দিন মানে খুবই একটা খারাপ অবস্থা ছিল। বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টি ছিল, ভাই অনেক কিছু নিয়ে আসছিল, প্রজেক্টর নষ্ট, সবকিছু মিলে। তারপরও ওই বৃষ্টির দিন আমি যা শিখছিলাম, ওই শিক্ষাটা দিয়েই আমার অনেক দূর গেছে। মানে ওইটা আমার শুরু ছিল, এবং ওইখান থেকে আমি অনেক কিছু শিখছি। তো তোমরা যারা পারো না, বা এই ভয়টা কাজ করতেছে যে আমি তো কখনো করি নাই আগে, কখনো পারি না, হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। এই জন্যই তো তুমি করবা, কারণ তুমি আগে কখনো করো নাই। তুমি যদি আগে অনেকদিন থেকে কেস সলভিং করে আসো, তাহলে এখন আর করার দরকার নেই, তখন তুমি অন্য কিছু করো। যেহেতু তুমি পারো না, সেহেতু তুমি পার্টিসিপেট করবা। এটা হচ্ছে আমার থিওরি আর কি। তো যাই হোক, আমরা এখন স্লাইড দিকে চলে যাই। স্লাইড কি দেখা যায়? জি ভাই। জি ভাই, দেখা যায়। ওকে, আচ্ছা। আজকেটা হচ্ছে আমাদের কেস সলভিং ওয়ার্কশপ, সবাই জন্য আসছে। এখন ঘটনা হচ্ছে, কেস সলভিংটা কি? হুম। তো এসব কথা বলার আগে, যদিও সে যদি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিছে, আমার নিজের আর তেমন কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নাই। তারপরে একটু শো অফ করলাম আর কি। ঠিক আছে। এই আমি, আমার নাম সুপ্রভ চন্দ্র সরকার। আমি ডিপার্টমেন্ট অফ সিএসসি তে পড়ছি, 3rd ইয়ারে। আর ক্যাম্পাসে টুকটাক বিভিন্ন কম্পিটিশন হলে পার্টিসিপেট করতাম, ভালো লাগতো। প্রেজেন্টেশন হোক, ডিবেট হোক, হ্যাঁ, কেস সলভিং হোক, জিনিসগুলো মজার আর কি। ক্যাম্পাসে তো দেখবা যে অনেক হতাশা কাজ করে, অনেক ডিপ্রেশন কাজ করে। তো এই কাজগুলো করলে তখন দেখা যায় যে হয়তো একটু ভালো লাগতেছে, কিছু ভালো মানুষের সাথে পরিচিত হচ্ছি, কিছু শিখতেছি। তো যাই হোক, আমরা যাই পরবর্তীতে। কেস সলভিং আসলে কি? দেখো, কেস ব্যাপারটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, বা অনেক ধরনের হতে পারে। বিজনেস কেস হতে পারে, সোশ্যাল কেস হতে পারে। কেস মানে হচ্ছে একটা প্রবলেম, একটা বিজনেস প্রবলেম হতে পারে, একটা সোশ্যাল প্রবলেম হতে পারে, একটা পার্সোনাল প্রবলেম হতে পারে। তো এই যে আমরা কেস সলভিং শিখবো, এটার আসলে আউটপুটটা কি কি দরকার? আমি কি কেস সলভিং শিখলে চাকরি পেয়ে যাব? ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে, কেস সলভিং শিখলে তুমি একটা সমস্যাকে
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার একটা যোগ্যতা অর্জন করবা, একটা শক্তি অর্জন করবা। দেখ, আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ফেস করি না, অনেক ধরনের সমস্যা, সেটা পারিবারিক হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, হ্যাঁ, বা ব্যক্তিগত জীবনে হতে পারে। তো একটা সমস্যা কি বিশ্লেষণ করে কিভাবে ওইটার একটা সমাধান পাওয়া যেতে পারে, এটার একটা ধারণা আমরা পাবো। এই জন্যই আমরা কেস সলভিং করি আর কি। তো কেস সলভ, এখানে আমরা স্পেসিফিক ভাবে বিজনেস কেস সলভ করব, কারণ এটা কম্পিটিশন। তো বিজনেস কেস সলভ করার জন্য এখানে দেখো আমি 3টা পয়েন্ট লিখছি, এই 3টা খুব ইম্পর্টেন্ট। বিজনেস কেস সলভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে ম্যাক্সিমাম প্রফিট পাইতে হবে, অর্থাৎ লাভ করতে হবে সর্বোচ্চ, এবং এটা করতে হবে একটা ফিক্সড টাইম ফ্রেমের মধ্যে। সেটা হতে পারে 1 বছর, 2 বছর, কিংবা 6 মাস, যেমন তোমাদের কেসে সম্ভবত 2 বছর দেওয়া আছে। এবং একটা বাজেট থাকবে যে এত টাকার মধ্যে তোমাকে কাজগুলো করতে হবে। ঠিক আছে, এই 3টা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। কারো কোনো প্রশ্ন আছে এখানে? তোমার প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞেস করতে পারো সাথে সাথে, অথবা কেউ যদি মানে মাইক্রোফোনের সমস্যা থাকে তাহলে চ্যাট বক্স যে আছে, চ্যাট বক্সে প্রশ্ন লিখে রাখতে পারো। সে যদি একটু খেয়াল রাখিস যে কেউ চ্যাট বক্সে প্রশ্ন করে নাকি। ওকে, এখন দেখো, আমরা হচ্ছে থিওরি শিখবো তারপরে প্র্যাকটিক্যাল শিখবো এরকম কিছু না, আমি তোমাদেরকে সরাসরি একটা উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার মাধ্যমে এই জিনিসটা শিখবো। তোমাদের স্ক্রিনে কি এটা দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই। তোমরা একটু কষ্ট করে পড়ো 2 মিনিট। যে কেস বা প্রবলেমটা দেওয়া থাকবে তোমাদের যে কোনো কেস সলভিং কম্পিটিশনে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স খুব 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 ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে। কারণ এইটা থেকে অনেক কিছু বের করে নিয়ে আসা যায়, অনেক সলিউশন বের করে নিয়ে আসা যায়। এটা আমি অত সুন্দর করে হয়তো গুছাই লিখি নাই, বাট তারপরে একটা ধারণা পাবো। এই কেসটা আমার খুবই প্রিয় একটা কেস, মানে এই কেসটা কোথাও কখনো দেয়নি, এটা আমি নিজেই বানাইছি। আমার যদি টাকা থাকতো, মানে মামুন ভাই যদি টাকা দিত আমাকে, টাকা পয়সা, তাহলে আমি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতাম। এটা আমাদের চুয়েটিয়ানদের জন্য খুবই দরকারি একটা কেস। মামুন ভাই কি আছে কয় না চলে কোটি গেছে? কয় কোটি লাগে তোর? ভাই, সেটা তো একটু হিসাব নিকাশ করতে হবে। আপনি কয় কোটি দিবেন বলেন? আচ্ছা, তুই জাস্ট একটা এমন বলবি, আর প্রয়োজনে যদি তোর সমস্যা হয় এমন বলতে আমি তোকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম। চেকও ব্ল্যাঙ্ক, অ্যাকাউন্টে যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে তো সমস্যা। আজই তো চেক এক্সিস্ট করে মানে কি অ্যাকাউন্ট অবশ্যই আছে, তাই না? অ্যাকাউন্ট তো আছে, এখন তো ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। না না, তোমার কোনো চিন্তা নেই, মামুন ভাইয়ের পকেটে অনেক টাকা আছে, এর কিছুগুলো এই জন্যই বলতেছি। হ্যাঁ, সেটাই তো। বাসারের বাপের 4-5টা ইন্ডাস্ট্রি। ওরে বাবা, এই যে এটা আপনি কোত্থেকে পাইছেন, আমি এটাই বুঝি না আজ পর্যন্ত। আচ্ছা, দেখো, তোমরা হয়তো পড়তেছো বা পড়তেছো না, কেউ হয়তো বিরক্ত হচ্ছ, আমি সংক্ষেপে বলি। ব্যাপারটা হচ্ছে কি, মানে খুবই, এটা একটা রিয়েল লাইফ কেস দিয়ে দিচ্ছি আমি, যে আমরা চুইটে পড়ি না সবাই। তো আমাদের সব থেকে বড় সমস্যা কি? খাওয়া দাওয়ার সমস্যা। আমাদের পাহাড়তলিতে, পাহাড়তলি আস্তাত্তা, হ্যাঁ, এই জায়গায় কোনো ভালো রেস্টুরেন্ট নাই, একটা ভালো হোটেল নাই। ওই বাচ্চা বাবা, অমুক বাবা, তমুক বাবা আছে, যেগুলো সবই আনহাইজিনিক। এতটা আনহাইজেনিক হওয়া সত্ত্বেও মানে কি পরিমাণ চলে এগুলা, দেখছো? তো আমরা সবাই এই জিনিসটা ফিল করি না, যে শহরে গিয়ে খাবো, মানে হয়তো এটা একটা উৎসবের মতো, যে চল আজকে শহরে খাইতে যাই। কিন্তু প্রতিদিন যে একটা আমাদের বেসিক হেলদি ফুডের যে চাহিদা, এই জিনিসটা কিন্তু আমাদের পূরণ হয় না। হলের খাবারের কথা তো বাদই দিলাম, বাইরে যে রেস্টুরেন্ট গুলো আছে এলাকাতেও, সেগুলো অতটা ভালো না। এখন এটা নিয়ে হচ্ছে আমার কেসটা, যে একটা এক্স ইউনিভার্সিটি আছে, আমি কিন্তু কোনো ইউনিভার্সিটির নাম উল্লেখ করিনি। এইভাবে তোমাদের কেসেও কোনো পার্টিকুলার কোম্পানির নাম উল্লেখ থাকবে না, কিন্তু এটা বোঝা যায় আর কি যে কোন কোম্পানি বা কোন ইউনিভার্সিটি। আমি বলছি যে একটা এক্স ইউনিভার্সিটি, সেটা হচ্ছে মূল শহর থেকে অনেক দূরে অবস্থিত একটা গ্রামে। তো ওইখানে তেমন কোনো হোটেল নাই, খাবারের ব্যবস্থা নেই ভালো, এবং যেগুলো আছে সেগুলা অনেক আনহাইজিনিক, যার ফলে স্টুডেন্টরা ভালো এবং হেলদি খাবার খাইতে পারতেছে না। তো এর কারণ হিসেবে দেখা যায় যে কেন সেখানে ভালো রেস্টুরেন্ট নাই, এটা বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেছে যে মোটামুটি এরকম কিছু কারণ দাঁড়ায়। যেহেতু এটা শহর থেকে অনেক দূরে, তো মানে ভালো রাঁধুনি বা হচ্ছে ভালো ম্যানেজমেন্ট এখানে পাওয়া একটু মুশকিল। একটা ভালো রেস্টুরেন্ট দাঁড় করানোর জন্য তো ভালো রাঁধুনি লাগবে, ভালো মানুষজন লাগবে, এটা একটা ঝামেলা। লোকাল পিপল যারা আছে এরা অতটা রিচ না,
যে হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাবে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ওই এলাকায় মানে ওই রেস্টুরেন্টটা বা যে রেস্টুরেন্ট গুলা সাধারণত আছে ম্যাক্সিমাম হচ্ছে ইউনিভার্সিটি কেন্দ্রিক, অর্থাৎ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে দিয়েই চলে। তো ইউনিভার্সিটি যখন বন্ধ থাকে দেখা যায় ওই হোটেলগুলোও বন্ধ হয়ে গেছে। তো তুমি যদি একটা ভালো রেস্টুরেন্ট দাও, চাইনিজ রেস্টুরেন্ট বলো বা কন্টিনেন্টাল রেস্টুরেন্ট, তো ওই যে ইউনিভার্সিটি বন্ধ থাকলে ওই রেস্টুরেন্টে কিন্তু বন্ধ রাখা মুশকিল, কারণ লস হয়ে যাবে। এই হচ্ছে একটা সিচুয়েশন। এই সিচুয়েশনে দাঁড়ায় তুমি হচ্ছে একজন এন্টারপ্রেনার, উদ্যোক্তা। তুমি ভাবলা যে আমি এই এলাকায় একটা রেস্টুরেন্ট করব, কারণ প্রচুর সম্ভাবনা, স্টুডেন্টদের মধ্যে প্রচুর চাহিদা, তাই না? তুমি কি চাও না যে একটা চুয়েটের সামনে একটা ভালো রেস্টুরেন্ট হোক? এরকম একটা ব্যবস্থা। তো এখন তোমাকে একটা মূলধন দেওয়া হয়েছে, আমি এখানে লিখছি যে মূলধনটা 50 লাখ। এটা আসলে হিসাব করে দিতে হতো, আমি জাস্ট এমনি নর্মালি দিছি, আমি জানি না একটা রেস্টুরেন্ট তৈরি করতে কত টাকা খরচ দরকার। এটা 50 লাখ হতে পারে বা 1 করোড় হতে পারে, 2 করোড় হতে পারে। 50 লাখ হবে না আসলে, 50 লাখ অনেক কম, হতে পারে 1 করোড় বা 2 করোড় এরকম। তো এই সিচুয়েশন দ্বারায় তোমাকে একটা রেস্টুরেন্ট বানাইতে হবে, এবং ওই রেস্টুরেন্টে অবশ্যই তোমাকে চাইনিজ ফুড রাখতে হবে, কিছু ফাস্ট ফুড থাকতে হবে। কারণ আমরা তো শহরে গিয়ে খাই এই জন্যই, তাই না, যে চাইনিজ খাইতে যাই, ঠিক আছে চলো, এরকম খাইতে যাই। আর জেনারেল যেসব খাবার দাবারের আইটেম সেটা থাকতে হবে। কেস কি বুঝছো সবাই? না বুঝলে বলো। বুঝছি। ওকে, এখন এই কেস বা সমস্যাটা সমাধান করার জন্য প্রথম যে স্টেপ, যে কোনো কেস সলভিং সমস্যা সমাধানের প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে সর্ট অ্যানালাইসিস। সর্ট অ্যানালাইসিস করার আগে তোমাদের এই যে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, আমি এই অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করব, বাট সবসময় যে মার্ক ডিস্ট্রিবিউশন এরকমই থাকবে ব্যাপারটা এমন না। তো প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে সর্ট অ্যানালাইসিস। এখন সর্ট অ্যানালাইসিস মানে কি? সর্ট অ্যানালাইসিস হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে উল্লেখ নাই, তো এখানে যে সিচুয়েশন অ্যানালাইসিস বলা হয়েছে সেটাই আসলে সর্ট অ্যানালাইসিস। সর্ট মানে হচ্ছে স্ট্রেংথ, অপরচুনিটিস, উইকনেস অ্যান্ড থ্রেডস, ঠিক আছে? এখন এই কিসের স্ট্রেংথ, কিসের অপরচুনিটি, কিসের উইকনেস, কিসের থ্রেড, এটা হচ্ছে তুমি যেই সংগঠনটা নিয়ে আসো বা তুমি যেই অর্গানাইজেশনের মালিক, তুমি নিজেকে ভাববা হচ্ছে মালিক, বুঝছো, যে তোমার সংগঠন, তোমার সমস্যা তোমাকে সলভ করতে হবে। এখন এটা হচ্ছে তোমার অর্গানাইজেশনের একটা সুন্দর অ্যানালাইসিস করতে হবে। ধরো তোমরা যে এতক্ষণ পড়লা, তুমি রেস্টুরেন্টের মালিক, তোমাকে যদি বলি যে তোমার স্ট্রেংথ কি কি, মানে এই যে তুমি একটা রেস্টুরেন্ট দিবা, এখানে তোমার স্ট্রেংথ কি কি আছে বলো তো, কেউ একজন বলো। কারো মাথায় কোনো আইডিয়া? অনেক বেশি কাস্টমার পাওয়া যাবে। না, অনেক বেশি কাস্টমার পাওয়া যাবে এটা তোমার স্ট্রেংথ না। মনে করো আমি তোমাকে বুঝাই স্ট্রেংথ কি জিনিস। ধরো তুমি প্রতিদিন জিমে যাও, ঠিক আছে, বডি শডি বানাইছো, তোমার মাসেল সেই, হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্ট্রেংথ, যে তোমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি। এখান থেকে আসবে অপরচুনিটি, যে তুমি হয়তো বডি বিল্ডিং এ পার্টিসিপেট করতে পারো, তোমার স্টামিনা অনেক বেশি, তুমি হয়তো দৌড় খেলায় পার্টিসিপেট করে জিততে পারো। স্ট্রেংথ হচ্ছে তোমার স্টামিনা অনেক বেশি, অপরচুনিটি হচ্ছে তুমি দৌড় খেলায় জিতবা। কাস্টমার পাবো, এটা হচ্ছে আমার অপরচুনিটি। বেস্ট হুম, স্ট্রেংথ হতে পারে হচ্ছে হাইজিন ফুড। হ্যাঁ, হাইজিন ফুড, এটা একটা হাইজিন ফুড। বানান ভুল লিখছি নাকি? হাইজিন বানান কি রে? HYGIENE। হয়েছে, বাদ দে। হ্যাঁ, হাইজিন ফুড বা সেফ ফুড মনে করো, হ্যাঁ, এটা একটা স্ট্রেংথ, ভালো বলছো। আর কি স্ট্রেংথ হতে পারে? রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইস, আচ্ছা, এটা নিয়ে কথাবার্তা আছে। রিজনেবল প্রাইস, ঠিক আছে। আর ভাই আমি কত টাকা নিয়ে মানে ব্যবসাটা শুরু করব, মানে বুঝতে পারিনি, আরেকবার এম- বলো। মানে ভাই কত টাকা নিয়ে আমি ব্যবসাটা শুরু করব, বিজনেসটা শুরু করব, আচ্ছা, এটা ব্যবসাটা, হ্যাঁ, এটা হচ্ছে আমি যে বলছিলাম কি, যে তুমি দেখো নাই, এটা হচ্ছে আমি এখানে বলছিলাম 50 লাখ। এই টাকাটাও তো ভাই একটা ইয়ে হতে পারে, স্ট্রেস হতে পারে যে না, টাকাটা স্ট্রেন না পাগল, এটা হচ্ছে তোমার মূলধন, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল, এটা তুমি
প্রয়োগ করবা। টাকাটা স্ট্রেংথ না, স্ট্রেংথ হচ্ছে তোমার সংগঠনের স্ট্রেংথ। যেমন ও বললো না যে কি বল, এই গুড ফুড, ঠিক আছে, গুড ফুড। ভাই স্ট্রেংথটা আবার বলেন, অপরচুনিটি আর স্ট্রেংথটা আবার বলেন। কি কি তোমার কথাটা স্পষ্ট আসতেছে না তো, আরেকবার বলো। ভাই স্ট্রেংথের বিষয়টা একটু আচ্ছা সহজ স্ট্রেংথ, করে বলেন ভাই, আমি জিনিসটা স্ট্রেংথ বুঝতে পারি নাই, আচ্ছা অপরচুনিটি কি আর স্ট্রেংথটা কি, মানে আচ্ছা এই আচ্ছা সব বলো, ক্ষেত্রে। শোনো। স্ট্রেংথ হচ্ছে, মনে করো তুমি হচ্ছে দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা, অনেক মানে সেই বডি দেখতে অনেক সুন্দর, এটা হচ্ছে তোমার স্ট্রেংথ। অপরচুনিটি হচ্ছে মেয়েরা তোমার জন্য পাগল। বুঝছো? বোঝা গেছে এবার? ভাই বিভিন্ন ধরনের খাবার যেমন ফাস্ট ফুড, চাইনিজ এগুলা। দাঁড়াও 1 মিনিট, যে প্রশ্ন করছিলে সে কি বুঝছো স্ট্রেংথ আর অপরচুনিটিস কি জিনিস? হ্যালো? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ তো ঠিক আছে। ভাই ডেকোরেশনও তো হইতে পারে, ধরেন ডেকোরেশন, ডেকোরেশন মানে ভ্যারাইটিস মানে একটু ফুড। সেফ এনভায়রনমেন্ট বলা যায় আর কি। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ এটা হইতে পারে যে রেস্টুরেন্টের, হ্যাঁ হইতে পারে, হ্যাঁ গুড ডেকোরেশন হতে পারে। জি ভাই বুঝছি ভাই বিভিন্ন মোটামুটি। ধরনের খাবার যেমন ফাস্ট ফুড, থাই ফুড, চাইনিজ। হুম, বিভিন্ন ধরনের খাবার, তাই তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, মনে করো এগুলো হচ্ছে আমার মোটামুটি স্ট্রেংথ। এখন দেখো তাহলে অপরচুনিটিস আমার কি কি দাঁড়াচ্ছে বলো তো, আমি কি কি অপরচুনিটিস পাবো? বা স্টুডেন্টস ইউনিভার্সিটি মানে স্টুডেন্টরা কি বা ইউনিভার্সিটি স্ট্রেংথ হতে স্টুডেন্টস। পারে? হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো। বা স্টুডেন্টরা কি স্ট্রেংথ হতে পারে? স্ট্রেংথ না, এতে ওটা অনেক হচ্ছে, স্টুডেন্ট। না ওটা হচ্ছে, অপরচুনিটি। ওটাকে বলে হচ্ছে টার্গেট অডিয়েন্স। তুমি যে একটা কেস সলভ করবা, এটা তোমার টার্গেট অডিয়েন্স থাকতে হবে। যেমন তোমাদের যে কেসটা দেওয়া আছে যে ক্যাম্পেইন করতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে, তাই না? তো ওইখানে তোমাকে, আমি ওই কেসটা নিয়ে কথা বলতেছি না, কারণ এখানে তো অনেক মানুষ আসছে, দেখা গেল ওইটা নিয়ে কথা বলতে গেলে সবাই অনেক পয়েন্ট পেয়ে যাবে, পরে একই রকম হয়ে যাবে, এই জন্য আমি ওটা নিয়ে কথা বলতেছি না। বাট তোমাকে অডিয়েন্স টার্গেট করতে হবে যে তুমি কাদের জন্য কাজ করতেছো। তুমি যে ক্যাম্পেইন করবা, কোন ধরনের অডিয়েন্সের জন্য ক্যাম্পেইন করবা। কারণ কেউ কেউ আছে যে তোমার ধরো যারা হচ্ছে কি বলবো, ইউথ, এটা একটা, কেউ আছে চিলড্রেন, কেউ আছে হচ্ছে বৃদ্ধ, তারপর ঢাকার মানুষ, ঢাকার বাইরের মানুষ, চিটাগাং এর মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, এরকম বিভিন্ন অডিয়েন্স থাকে। তা আমাদের এখানে অডিয়েন্সটা হচ্ছে বা কাস্টমারটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, যেটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা। এটা স্ট্রেংথ না। বোঝা গেছে? জি ভাই। ওকে, এখন দেখো এই যে স্ট্রেংথ, এই স্ট্রেংথ গুলো থেকে আমার অপরচুনিটি আসবে। অপরচুনিটি কি? তোমার হচ্ছে কি যেন বললে একটু আগে, যে হিউজ মার্কেট পাবো একটা। ভার্সিটি স্টুডেন্ট। হুম, জি ভাই। না কারণ এখানে দেখো স্ট্রেংথ আরেকটা যেটা, সেটা তোমরা বলোই নেই, সেটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট। এইরকম রেস্টুরেন্ট হচ্ছে ওই এলাকায় নাই। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার সব জি থেকে, ভাই, ইউনিক একটা আইডিয়া। হ্যাঁ এটা হচ্ছে আমার সব থেকে বড় স্ট্রেংথ। অপরচুনিটি যেটা, সেটা হচ্ছে হিউজ মার্কেট পাবো একটা, মার্কেট ঠিক না, হিউজ কাস্টমার বলে দেয়, এটা একটা পাবো। আর কি অপরচুনিটিস তৈরি হতে পারে বলতো? আর কি সম্ভাবনা, মেইন সম্ভাবনা যদিও এইটাই যে আমি অনেক কাস্টমার পাবো। আর কি সম্ভাবনা তৈরি হতে পারে কারো মাথায়? আজকে সেশনে কোনো মেয়ে নাই, মেয়েদের কোনো কথা বলা যাচ্ছে না, শুধু ছেলেরা কথা বলতেছে, ঘটনা কি? মেয়েরা কি পারে না নাকি লাজুক? কেউ কথা বলে না। আচ্ছা, অপরচুনিটি হচ্ছে তোমার ধরো আমি একটা হিউজ কাস্টমার পাবো। আর কি হতে পারে? আর হতে পারে যে মনে করো যে হিউজ প্রফিট পাবো। হুম, এখন তোমরা বলো যে উইকনেস কি হতে পারে, যে আমি, তুমি যে একটা রেস্টুরেন্ট দিবা, এখানে দুর্বলতা গুলো কি কি? দেখাশোন টাইমে ভাই বন্ধ থাকবে। হ্যাঁ
একটা উইকনেস। ভাই আমি লোকেশনটাও weakness একটা গুলো খুব উইকনেস হতে সুন্দরভাবে পারে। দেখাই দিচ্ছিলাম Location- অলরেডি। হ্যাঁ, খুবই চমৎকার পয়েন্ট, লোকেশন একটা বড় উইকনেস। ভালো লোক বল মানে আর রেস্টুরেন্টের জন্য, মানে রাঁধুনি বা লোক বল, staff। হ্যাঁ। হুম, এটা একটা। বা ওইখানে একটা আর ছিল কিছু? এই এরিয়ার মানুষ এর একটাই পয়েন্ট। হ্যাঁ, ভাই খুবই সার্ভ সার্ভ খুবই সার্ভ চমৎকার। করে যে ভাই ওইটার উপরে, ওইটা যদি দুর্বল হয়। হ্যাঁ, হ্যাঁ লোকাল হ্যাঁ পিপল, বুঝছি। জি। তোমার হতে পারে ধরো হচ্ছে কি বলে এটাকে, কর্মচারী ইংলিশ কি? স্টাফ বা ওয়াটার ওয়েটার ওয়েটার বয় এটা মনে হয়। স্টাফ স্টাফ বলা যেতে পারে। ঠিক আছে, এটা ভালো তাহলে আছে। মোটামুটি মনে করো এগুলো হচ্ছে আমার উইকনেস, তাই না? এখন এই উইকনেস থেকে আমার কি কি থ্রেডস জন্ম নিতে পারে? থ্রেডসটা কিরকম বলি, মনে করো আহ, তুমি হচ্ছে চশমা পরো, হ্যাঁ, তোমার চশমার ভালো পাওয়ার আছে, চশমা ছাড়া দেখতে গেলে তোমার হচ্ছে একটু ঝাপসা লাগে। এটা হচ্ছে তোমার উইকনেস যে তুমি চশমা পরো। এখান থেকে থ্রেডটা কি? থ্রেড হচ্ছে তুমি যদি সামহাও চশমাটা হারায় ফেলো, তুমি কিন্তু মোটামুটি অচল। বুঝতে পারছো? তুমি চশমা পরো, এটা হচ্ছে তোমার উইকনেস, দুর্বলতা। থ্রেড হচ্ছে চশমাটা সামহাও হারাই ফেললে বা চশমাটা ভেঙে গেলে তুমি হচ্ছে বিপদে পড়বা। ধরো তুমি সিঁড়ি থেকে পড়ে গেলা নামতে গিয়ে, ঠিক আছে, চিনতে পারলা না পরিচিত মানুষ, এটা হচ্ছে থ্রেড। বুঝতে পারছো কি? জি ভাই, এখন বলো তাহলে থ্রেড কি কি আসতে পারে? ফাইন্যান্সিয়াল লস হতে পারে ভাই। তাই ভ্যাকেশনের ফিনা সময় একটা লস হবে যেটা। তারপর নতুন রেস্টুরেন্ট আবার হতে পারে, বলা তো যায় না। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট বলছো যে এটা হতে পারে। তারপর আরেকজন কি বললো প্রথমে? যে হিউজ ফাইন্যান্সিয়াল লস ভাই। প্রফিট কম হবে আর কি। ভ্যাকেশনের সময় একটা যে বন্ধ থাকে তখন একটা লস হতে পারে। হুম, ঠিক আছে না, যে অন্য রেস্টুরেন্ট হতে পারে বা হচ্ছে লেস প্রফিট হতে পারে। থ্রেডস লোকাল গুলা, পিপলও তো থ্রেড হতে পারে, লোকাল পিপল কিরকম থ্রেড হতে পারে? রাজনীতিক টাইপস, পলিটিক্যাল। আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট। পলিটিক্যাল থাকতে পারে। তাহলে তোমার তাহলে তোমার ভাই সেটা উইকনেসে উল্লেখ করতে হবে চাঁদাবাজি আর যে কি থ্রেডস। এটা। আচ্ছা, তাহলে এখানে উইকনেসও আসবে। উইকনেসে দিতে হবে যে পলিটিক্যালি আনস্টেবল। তাহলে এখান থেকে তোমার আমি একটা নতুন পয়েন্ট পাবো। ঠিক আছে, এটা তো যখন তুমি থ্রেডস গুলো লিখবা জাস্ট আকাশ থেকে লিখবা না, তুমি উইকনেস কি লিখছো এইটার উপরে নির্ভর করে থ্রেড গুলো লিখবা। যে এই যে ভার্সিটি ক্লোজ থাকবে বিভিন্ন সময়, লোকেশন খারাপ, এটার জন্য আমি লেস প্রফিট পাবো। তারপর হচ্ছে লোকাল পিপল খারাপ, এটার জন্য লেস প্রফিট পাবো। পলিটিক্যালি আনস্টেবল অবস্থা, তো তোমার পলিটিক্যাল থ্রেড আসতে পারে। তোমার যদি পলিটিক্যাল মানুষের সাথে পরিচিত থাকে তাহলে থ্রেডটা আসবে না। এরকম অন্যান্য নিউ রেস্টুরেন্ট তৈরি হতে পারে, এটা একটা সম্ভাবনা। যদিও এই সম্ভাবনাটা কম, কারণ এতদিন ধরে হয়নি। বুঝছো তো, এই থ্রেডটা আসলে বড় থ্রেড না, এটা আসলে অতটাও বড় থ্রেড না এই জিনিসটা। ওকে, এটা মোটামুটি ধরো শর্ট অ্যানালিসিস। এই জিনিসটা যখন তুমি করে ফেললা, তখন দেখো তুমি যদি এটার দিকে তাকাও, তোমার পুরো যে অর্গানাইজেশন বা রেস্টুরেন্ট বা সংস্থা, তার একটা সুন্দর অ্যানালিসিস তৈরি হয়ে গেছে না? এইটার উপর নির্ভর করে তুমি হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবে পরবর্তীতে। শর্ট অ্যানালাইসিস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু জিজ্ঞেস না ভাই। করবো। আচ্ছা ভাই, মানে কাকে জিজ্ঞেস করি? সাকিব খান 190115। সাকিব খান নাই, ঘুমাইছে মনে হয়। হ্যাঁ, কে জিজ্ঞেস করতেছিল বলো? ভাই বলতেছিলাম যে শর্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে মানে ওটা কি বর্তমান অবস্থাটা শুধু দেখতে হবে না আগের অবস্থা সহ মানে সব মিলে করতে হবে কেসটার? আগের অবস্থা বলতে?
আগের মানে ভাই হ্যাঁ, আগের অবস্থা মানে কি এটা আগের কি বোঝাচ্ছিল তুমি আচ্ছা, বলো? মানে ভাই এতদিন থেকে তো রেস্টুরেন্ট হয়নি আর কি, সেই দিকে অন্যগুলার সাথে একটা কম্পিটিশন টাইপের কি কিছু চিন্তা করতে হবে আগেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি আমি এই জিনিসটা তো শুনতে যাচ্ছিলাম। এটা তো একটা থ্রেড, যে তোমার হচ্ছে কম্পিটিশন, ঠিক আছে? কম্পিটিশন ওই জি যেটা ভাই, বলছে আরেকটু, যে আদার নিউ রেস্টুরেন্ট, নতুন রেস্টুরেন্ট। তো নতুন রেস্টুরেন্ট হওয়ার দরকার নেই, তোমার যে আগের যেগুলো ছিল লোকাল, আগের এখানে গুলো তো তো শুধু কম্পিটিশন আসতে পারে। কম্পিটিশন আছে। হ্যাঁ, তো এখানে আবার তোমার হচ্ছে স্ট্রেংথ আছে, যে তোমার মতো রেস্টুরেন্ট তো নাই এলাকায়, তো কোনো চাইনিজ রেস্টুরেন্ট নাই, বুঝছো না? জি ভাই, থ্রেডস চেষ্টা করবে যেন কম থ্রেডস হয়। তুমি যদি এখন কেস সলভিং করতে দিয়ে জাজকে দেখাও যে স্যার আমার এতগুলো থ্রেড, তাহলে তো মুশকিল। জাজ বলবে তোমার তো অপরচুনিটিস এর থেকে থ্রেডই বেশি, স্ট্রেংথ থেকে উইকনেস বেশি, তাহলে তোমার তোমার এখানেই সমস্যা, এখানেই শেষ। তো চেষ্টা করবো যেন স্ট্রেংথ একটু বেশি দেখানো যায়, উইকনেস বা থ্রেড একটু কম দেখানো যায়, বুঝছো? জি ভাই। জি ভাই। আর পরবর্তীতে যাই, পরবর্তীতে আমাদের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। যে আমরা সিচুয়েশন অ্যানালিসিস দেখছি, এখন হচ্ছে এটা দেখছি প্রবলেম আইডেন্টিফিকেশন। প্রবলেম আইডেন্টিফিকেশন অ্যাকচুয়ালি আমরা করে ফেলছি অলরেডি, যেটা হচ্ছে আমরা সিচুয়েশন অ্যানালিসিস থেকে দেখছি। আমার প্রবলেম হচ্ছে এই যে উইকনেস গুলো প্রবলেম, থ্রেড গুলো প্রবলেম, বুঝছো? এখানে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে আমার এই যে রেস্টুরেন্ট আছে, এখানে আমি সুন্দর করে যেই তিনটা তীর চিহ্ন দিছি, এগুলো হচ্ছে আমার প্রবলেম। হ্যাঁ, তোমাদের কেসে যেমন প্রবলেম কি, তোমাদের কেসে প্রবলেম হচ্ছে প্রফিট করতে পারতেছে না। তোমাদের একটা অনলাইন ই কমার্স সাইট আছে, তাদের কাছে জিনিসপত্র অনেক কিছু আছে, কিন্তু তারা লাভ করতে পারতেছে না। এটা হচ্ছে প্রবলেম। এটা আহামরি কিছু না, তুমি জাস্ট এই জিনিসটাই দেখাবা, বলবো আর কি এখানে আরেকবার, আহামরি কিছু না এটা। বিগ আইডিয়া, পসিবল সলিউশন, এটাই হচ্ছে মেইন জিনিস। এই যে তুমি শর্ট অ্যানালাইসিস করছো, প্রবলেম প্রবলেম বের করছো, এখন এটা তুমি সলিউশন করবা কিভাবে? এটা অনেক ধরনের হতে পারে। প্রথমত মনে করো তোমাদের ক্ষেত্রে বলেই দিছে যে সলিউশনটা হবে অ্যাডভার্টাইজমেন্ট কেন্দ্রিক, তাই না? যে তোমাকে ক্যাম্পেইন করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করবা কি কি ভাবে? একভাবে, দুই ভাবে, তিন ভাবে, চার ভাবে, হ্যাঁ, ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার পয়েন্ট। এই যে আমি সলিউশন 1 2 3 ইত্যাদি 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 লিখছি, এগুলো হচ্ছে তোমার সলিউশনের বিভিন্ন পয়েন্ট। এটা 1 2 3 4 এরকম হতে পারে, অথবা তুমি ভাগ করতে পারো যে প্রাইমারি সলিউশন, সেকেন্ডারি সলিউশন, অর্থাৎ তোমার একটা বা দুইটা মেইন সলিউশন আছে যেগুলো হচ্ছে বড় প্রভাব ফেলবে, এবং ছোট ছোট আরো দুই তিনটা বিভিন্ন সলিউশন থাকতে পারে, বুঝছো? এবং এই যে এটা আমি লিখে দিচ্ছি, দেখো যে সলিউশন কিন্তু কেজের উপর নির্ভর করবে, এবং কে কিভাবে সলভ করতেছে সেটার উপরেও নির্ভর করবে। তো সলিউশন বিভিন্ন রকম হতে পারে। এইখানে এসে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। আমি যে এবার গেছিলাম, সেইবার এটা হচ্ছে আমার সেইবারের স্লাইড। এই যে আমি শর্ট অ্যানালিসিস করছিলাম, পসিবল সলিউশনস। এখানে তোমরা যে প্রথম দুইটা সলিউশন দেখতে পাচ্ছ, 1 আর 2, এটা ছিল হচ্ছে আমার প্রাইমারি সলিউশন। আমি আলাদা করে লিখে নাই, বাট আমি বলার সময় জাজদারকে বলছিলাম যে স্যার এই দুটো হচ্ছে আমার প্রাইমারি সলিউশন, এই দুইটা আমার মেইন। এই দুটা করার পর বাকি 3 থেকে 7 এগুলো আমি ধীরে 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 করবো, আস্তে আস্তে। মানে এগুলো আমার মেইন প্রভাব ফেলবে না, এগুলো থেকেও আমি কিছু লাভ পাবো, প্রফিট পাবো, বাট মেইন হচ্ছে এই দুইটা। বুঝতে পারছো? তো ব্যাপারটা এমন না যে তোমার এতগুলো সলিউশন থাকতে হবে, 7টা। এমনটা হতে পারে যে তোমার দুইটা সলিউশন বা তিনটা বা চারটা, এরকম। অনেক সলিউশন থাকা মানে এমন না যে তোমার কেস অনেক স্ট্রং। তুমি যেই কয়টি সলিউশন দাও, সেই কয়টার জন্য ভালোভাবে ব্যাখ্যা করতে পারো, ভালো করে প্রেজেন্ট করতে পারো। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। তোমরা কি ঘুমাই গেছো নাকি না আছো? ভাই, না আছি, ভাই, আছে। শুনতেছি ভাই। জিজ্ঞেস করি, কাকে কাকে জিজ্ঞেস করা যায়? আহ, তৌসিফ দিলান।
তৌসিফ দিলাম, আসসালামু আশা আলাইকুম ভাইয়া। ভাই, আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বুঝতেছো কি কিছু? জি ভাই। অনেকক্ষণ ধরে বকবক করতেছি তো বোরিং লাগতে পারে, মনোযোগ রাখা কঠিন, না বুঝলে বলবা। ঠিক আছে, তারপরে হচ্ছে তাসনিম বিনতে আহসান, শুনতে পাচ্ছ আপু? তাসনিম বিনতে আহসান। আচ্ছা, নাই মনে হয়, যাই হোক। ওকে, এটা হচ্ছে আমার, এখানে তুমি সলিউশন গুলো দিবা। যেমন আমার যে কেসটা, এখানে সলিউশন কি হতে পারে বলো তো? আমরা এতক্ষণ যে কেসটা দেখলাম, এখানে সলিউশন করার জন্য তুমি কয়েকটা বিষয় খেয়াল রাখবা। এক, সেটা হচ্ছে গুড শেফ। তোমার ভালো একটা শেফ লাগবে, স্টাফ লাগবে, তাই না? তারপরে তোমার লাগবে হচ্ছে গুড ডেকোরেশন। তারপরে তোমার লাগবে হচ্ছে তোমার ধরো প্রচারণা। প্রচারণা একটা ব্যাপার। হাইজেনিক ফুড ভাই। বা হাইজেনিক ফুড তো অবশ্যই, হাইজেনিক ফুড রাখবা। হুম। তারপরে হচ্ছে তোমার অফার। ঠিক আছে, ধরো নতুন রেস্টুরেন্ট যেহেতু, তুমি যত অফার দিবা এটা হচ্ছে তোমার স্টুডেন্টকে আকর্ষণ করবে। ধরো তুমি যেমন 2 in 1 বলা যেতে পারে, বা দুটো বড় মিল নিলে একটা মিল ফ্রি, বা ধরো প্রথমবার খেতে আসলে এত% ছাড়, এরকম থাকতে পারে বিভিন্ন, না? তো এরকম তুমি যে যতগুলো আইডিয়া বা মানে করা যায় সেগুলো করবা। এখানে থাকতে পারে টেকনিক্যাল আইডিয়া, এখানে হচ্ছে তোমার বলা যেতে পারে ধরো প্রচারণার ব্যাপারটা আসবে। তুমি যে নতুন রেস্টুরেন্ট খুলছো, স্টুডেন্টরা যদিও জানবে, বাট তাদের কাছে আরো কিভাবে পৌঁছাবা, তোমার ফুডটা যে ভালো এটা তাদেরকে তো বুঝাইতে হবে। তো এইরকম আমি সলিউশন কি কি হতে পারে এটা বলতেছি না, তোমরা আন্দাজ করে নাও। যেমন গুড শেফ একটা লাগবে, তোমার হচ্ছে হাইজিনিক ফুড রাখবো আমরা, অফার থাকবে বিভিন্ন, তারপরে হচ্ছে ধরো কি বলে হাইজিনিক ফুড একটা কি বললাম, হ্যাঁ গুড স্টাফ থাকবে। এরকম 5-6টা বা 7টা আইডিয়া রাখলাম, সলিউশন রাখলাম, ঠিক আছে? ভাই একটা পরের কোশ্চেন যে, ছিল। হ্যাঁ বলো। ভাই এখানে আমার অফার যদি আমি রাখি যে 2টা মিল নিলে একটা মিল ফ্রি, সেক্ষেত্রে ফ্রি মিলটা যে দিব সেটার জন্য যে আমার টাকাটা লাগবে, ওই 50 লাখ টাকা থেকে ওই টাকা কস্ট অ্যানালাইসিস করব না, এটা কিভাবে তখন? আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা ভালো। শোনো, 50 লাখ টাকা যে আমি দিছি এটা হচ্ছে জাস্ট এমনি দিছি আমি, ব্যাপারটা 50 লাখ টাকা না, এটা তোমার 1 কোটি 2 কোটি টাকা হবে। 50 লাখ টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট একটু করা মুশকিল। তোমার প্রশ্ন যেটা সেটা ঠিক আছে। দেখো, তুমি অফার কেন দিচ্ছ এটা হচ্ছে তোমাকে বুঝতে হবে, এবং অফার দেওয়ার ক্ষেত্রে তোমাকে হচ্ছে খুবই সাবধান থাকতে হবে যেন লস না হয়ে যায়। মনে করো তুমি একটা মানুষকে বললা যে 2টা প্লেটার কিনলে তোমাকে আরেকটা হচ্ছে হাফ প্লেটার ফ্রি, বা একটা ফুল প্লেটার ফ্রি। এখন কি হলো, এইটার লোভে 2জন মানুষ আসলো খাইতে, সাথে একটা বন্ধুকে নিয়ে আসলো। ধরো তুমি গেলা, তুমি তোমার 2জন বান্ধবীকে নিয়ে গেলা, 3জন মানুষ খাইলা। এখন তোমার খাবারটা ভালো, ওরা যদি অফারের লোভে আসলো, পরবর্তীতে কি দেখবে যে যেহেতু এই রেস্টুরেন্টের খাবার ভালো, ওরা গিয়ে আরো 3জন মানুষকে বলবে। তুমি মোট আরো 6টা কাস্টমার পাইলা। তোমার যদি অফারটা না থাকতো, দেখা গেল ওই 2জন হয়তো আসতো না প্রথমে। তো 2টা কাস্টমার হারানোর চেয়ে, মানে পাওয়ার চেয়ে 6টা কাস্টমার পাওয়া ভালো না? তোমার 2টা মিল জি এক্সট্রা ভাই। দেওয়া, এক্সট্রা দিলা, কিন্তু তুমি আরো নতুন এক্সট্রা 3জন কাস্টমার পাইলা। বুঝতেছো? জি ভাই। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার একটু চিন্তা ভাবনা করে বের করতে হবে, যে প্রাথমিক একটা লস করলেও ইন ফিউচার যেন তুমি তার দ্বিগুণ লাভ করতে পারো। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। হুম, হ্যাঁ। এই কাজগুলো করতে যায় তোমাদের আরেকটা পয়েন্ট আছে, ক্রিয়েটিভিটি আর ইনোভেশন। ধরো তুমি বললা যে ধরো আমরা অফার দিব মোবাইলে, যেমন ফুড পান্ডা। বলবো যে বৃষ্টির দিন যাইতে পারতেছে না রেস্টুরেন্টে, ওরা এসে দিয়ে যাবে। তো ওদের একটা মোবাইল অ্যাপ থাকলো বা ফেসবুক পেজ থাকলো, সেখান থেকে অর্ডার দিলো। তো ক্রিয়েটিভিটি আর ইনোভেশন হচ্ছে এগুলাই। সাধারণত টেকনিক্যাল ব্যাপার স্যাপার হয় যে তুমি কি কি টেকনিক্যাল জিনিস ইউজ করতেছো। ধরো তুমি কোনো রোবট ইউজ করছো, হ্যাঁ, যে তোমার রেস্টুরেন্টে রোবট খাবার সার্ভ করবে, ঠিক আছে? বা ধরো কাস্টমার আসলে এর সাহায্যে অটোমেটিক দরজা খুলে যাবে। এগুলো যদিও হাই লেভেলের জিনিস,
মানে এত টাকা তো ইনভেস্ট করতে পারবা না ওই এলাকায়, আমি জাস্ট বলতেছি। বা ধরো তোমার মোবাইল অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে, সেখানে তুমি নিয়মিত চেক করলা যে ওদের কি অফার আছে, কোন অফারের ক্ষেত্রে কোন সময় পর্যন্ত, বা তুমি খাবার অর্ডার করবা কখন কোন খাবারটা পাওয়া যাবে। এগুলো থাকলে কি হবে, এই ক্রিয়েটিভিটি ইনোভেশন গুলো থাকলে, এই টেকনোলজি গুলো ইউজ করলে জিনিসটা বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, তুমি বেশি কাস্টমার পাবা তখন। বুঝতেছো? জি ভাই। ঠিক আছে, এখন ব্যাপারটা নন টেকনিক্যালও হতে পারে, বা অন্যান্য তোমার যদি কোনো নতুন নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে সেটাও হতে পারে। ধরো তুমি অনেক ধরনের হতে পারে, সোশ্যাল ক্রিয়েটিভিটি হতে পারে, এরকম থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে তোমার কেজের উপর। পরবর্তীতে যেটা টাইমলাইন এন্ড ইমপ্লিমেন্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, ধরো আমার কেসটা যদি দেখি, আমি সময় দিয়েছিলাম তোমাকে 1 বছর। এখন তুমি তোমার সলিউশন গুলা অ্যাপ্লাই করবা কিভাবে, এখানে একটা ব্যাপার। ধরো তুমি প্রথম 4 মাসের জন্য একটা প্ল্যান করলা, মাঝখানে 6 মাসের জন্য একটা প্ল্যান করলা, লাস্টের 2 মাসের জন্য একটা প্ল্যান করলা। 3টে স্টেপে তোমার যে প্ল্যান সেগুলো তুমি অ্যাপ্লাই করবা। কারণ প্রথম 4 মাস তোমার রেস্টুরেন্ট যেরকম চলছে এটার উপর নির্ভর করবে তোমার পরবর্তী অবস্থাগুলোতে রেস্টুরেন্ট কিরকম চলবে, তাই না? তুমি যদি প্রথম 4 মাসে একদম ডিজাস্টার হয়ে যায়, লসে ভরা, সেক্ষেত্রে তোমার প্ল্যান একটু চেঞ্জ আসতে পারে। আর প্রথম 4 মাসে যদি লাভ করো, তাহলে পরের 6 মাস দেখা যাবে হ্যাঁ ঠিক আছে, ভালো, যে প্ল্যান অনুযায়ী চলতেছে, এরকম ব্যাপারটা। তবে এমনটা না যে তোমাকে এইভাবেই ভাগ করতে হবে, তুমি মাস অনুযায়ী ভাগ নাও করতে পারো, তুমি জাস্ট সব মিলে 1 বছরের প্ল্যান করতে পারো, তুমি এইভাবে দেখাইলা না, কোনো সমস্যা নেই। এটা ডিপেন্ড করবে তোমার কেজের উপর এবং তুমি কি সলিউশন দিচ্ছ তার উপর। এই যে আমি এখানে লিখে দিয়েছি যে এই যে টাইম ডিভিশন, এটা জাস্ট আমার মতো করে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, বাট এটা অনেক ভাবে হতে পারে। ভাই স্লাইডটা আসতেছে না, বুঝতে শুধু পারছো? বিগ আইডিয়া পসিবল সলিউশনের স্লাইডটা আসতেছে। অন্যরা কি দেখতে পাচ্ছ? জি ভাই। টাইমলাইন না? হ্যাঁ, টাইমলাইন এন্ড জি ভাই, দেখা ইমপ্লিমেন্টেশন। যাচ্ছে তো এটা। হ্যাঁ, তো তুমি দেখো তোমার বোধহয় ফোনের সমস্যা বা নেটের ঝামেলা হতে পিন পারে। করতে হবে ভিডিওটা, ওটা দেখতে গেলে স্লাইডটা। আমাকে পিন করো, দেখো যে স্পিকার কথা বলতেছে আমি, আমাকে পিন করো, আমার ছবিটার উপর নিয়ে যাও, দেখবো যে একটা পিনের চিহ্ন আছে। আপনাকে পিন করলে আবার স্লাইড দেখা যায় না, স্লাইডকে পিন করতে হবে। আচ্ছা, হ্যাঁ, স্লাইডকে পিন করো, পিন করো, সেফটি পিন করো, স্ট্যাপলার করো, কি করবা করো, স্লাইড দেখা গেলেই হলো। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি? জি জি জি। ওকে, তাহলে আমরা সামনে যাই। টাইমলাইনটা ইম্পর্টেন্ট, কারণ তোমার কাছে তো অঢেল সময় নেই যে তুমি সারা বছর ধরে ইমপ্লিমেন্ট করবে, তাই না? মনিটরিং এন্ড কন্টিনজেন্সি প্ল্যানিং, এটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসছে যে ভাই কন্টিনজেন্সি প্ল্যানিংটা আসলে কি জিনিস, তাই না? মনিটরিং মানে কি? মনিটরিং মানে হচ্ছে, শব্দটার মধ্যে উত্তর লুকায় আছে, যে তুমি রেস্টুরেন্টে দিলা, তোমার কি বল, মানে ধরো স্টাফ থাকবে, খাবার দাবার, টেবিল চেয়ার ইত্যাদি ইত্যাদি, বা ধরো প্রতি মাসে যে একটা মেইনটেনেন্স, সহজ কথা হচ্ছে মেইনটেনেন্স, যে তুমি যে প্ল্যান করছো প্ল্যানটা ঠিক মতো চলতেছে কিনা। দেখা গেল এই মনিটরিং করার জন্য তুমি আরো 2জন মানুষকে রাখলা, অ্যাডভাইজার সাপোজ, এটার একটা হয়তো তুমি দিতে পারো একটা মিনিমাম অ্যামাউন্টের টাকা। বা মনিটরিং করার জন্য তোমার একটা ওয়েবসাইট থাকলো বা একটা কোন একটা সিস্টেম থাকলো, আহামরি কিছু না, তুমি মনিটরিং করবা কিভাবে তোমার সিস্টেমটা, তার একটা প্ল্যান। কন্টিনজেন্সি প্ল্যান কি, এটা একটু ইন্টারেস্টিং, এটাও মনিটরিং এর মধ্যেই পড়ে। মনে করো তোমার, ধরো যে হঠাৎ করে হল ভ্যাকেন্ট হয়ে গেল, ঠিক আছে, এটা তো হওয়ার কথা ছিল না। ধরো ভার্সিটি বন্ধ থাকলে তখন তুমি কিভাবে সলিউশন তুমি দাঁড় করাইছো, বাট হল ভ্যাকেন্ট এটা তো ঠিক নাই, যে কোনো সময় হতে পারে, এটা একটা রিস্ক, এক্সেপশনাল রিস্ক, দেখো আমি লিখে রাখছি এখানে, এক্সেপশনাল রিস্ক। তখন তুমি কি করবা? ওই হল ভ্যাকেন্টের সময় তুমি যে একটা লস খাওয়ার সম্ভাবনা, ওইখানে তোমার ব্যাকআপ প্ল্যানটা কি, এটাই হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যানিং, আর কিছু না। মনে করো এখন কথা বলতে বলতে হঠাৎ করে আমার হচ্ছে কারেন্ট চলে গেল, ওয়াইফাই চলে গেল, ফোনেও হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না, তাহলে এই সময় আমি তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করব? যেটা হচ্ছে মানে কি বলবো, সচরাচর যে রিস্কটা আসার কথা না, কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে, একটা সম্ভাবনা আছে, এক্সেপশনাল কেস, সেই ক্ষেত্রে তুমি কি করবা, এটি হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যানিং। বুঝতে পারছো?
জি ভাই বুঝছি। জি ভাই। একটু okay, বুঝছি ভাই। okay. এখন যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, ফিনান্সিয়াল ফিজিবিলিটি অফ দ্য প্ল্যান। এই যে তোমাকে টাকা দেওয়া হয়েছে 50 লাখ বা 1 কোটি বা 2 কোটি যেটাই হোক, এই টাকাটা তুমি কিভাবে ব্যবহার করবা, এটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে ব্যবহার করবা, কোথায় কোথায় টাকাটা ব্যবহার করলে তোমার প্রফিট ম্যাক্সিমাম আসবে, এই কাজটা যেটা করে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, এই ব্রেক ইভেন পয়েন্টে কি আমি তোমাদের দেখাই, 1 মিনিট। তুমি যদি সার্চ করো সিম্পলি গুগলে, সরি ইউটিউবে, দেখবে যে ব্রেক ইভেন পয়েন্টের অনেকগুলো ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা দেখতে পারো, আর যে কোনো একটা ভিডিও দেখতে পারো, দেখলে ক্লিয়ার হবা। কারণ এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, এখন আমি অত ব্যাখ্যা করতেছি না, একটু সহজ করে বলার চেষ্টা করবো। তোমরা এখান থেকে যে কোনো ভিডিও দেখতে পারো। সেটা কিরকম, ব্রেক ইভেন পয়েন্ট এটা করার জন্য আমার কয়েকটা জিনিস লাগে। সেটা হচ্ছে, দেখো এখানে লিখছি আমি, ফিক্সড কস্ট একটা থাকে, ভেরিয়েবল কস্ট একটা থাকে, টোটাল কস্ট একটা থাকে, এবং টোটাল রেভিনিউ একটা থাকে। ঠিক আছে, ফিক্সড কস্ট মানে কি? ফিক্সড কস্ট মানে হচ্ছে তোমার মূলধন, ক্যাপিটাল, অর্থাৎ তোমাকে ওই যে 50 লাখ টাকা বা 1 লাখ টাকা বা 1 কোটি টাকা দেওয়া হচ্ছে, যেটা তুমি একদম শুরুতে ব্যয় করবে। মনে করো তুমি রেস্টুরেন্টে যে বিল্ডিং বানাবা, রেস্টুরেন্টের জন্য টেবিল চেয়ার কিনবা, এটা একদম ফিক্সড কস্ট না, এটা তো তোমাকে প্রত্যেক মাসে করতে হবে না, তুমি তো প্রত্যেক মাসে বিল্ডিং বানাবা না। তো প্রথমে যে একটা ফিক্সড পরিমাণ টাকা তোমাকে খরচ করতে হয়, মূলধন, ক্যাপিটাল বলি, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট কি? ভেরিয়েবল কস্ট হচ্ছে মেইনটেনেন্স খরচ। ধরো প্রত্যেক মাসে বা 2 মাস পর পর তোমাকে রেস্টুরেন্টে রং করতে হচ্ছে, চেয়ার টেবিল পুরাতন হয়ে গেছে, চেয়ার টেবিল পাল্টাতে হচ্ছে, খাবারের প্লেট, ডিশ, গ্লাস ইত্যাদি হচ্ছে তোমার নতুন কিনতে হচ্ছে। তো এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ বিভিন্ন মাসে বিভিন্ন রকম হতে পারে। টোটাল কস্ট হচ্ছে এই দুইটার যোগফল। আর টোটাল রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে তোমার কত টাকা আয় করতেছো। ধরো প্রথম মাসে তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আয় করছো, 20,000 বা 40,000, পরের মাসে আয় করছো, আবার কিছু ব্যয় করছো। তো আয় ব্যয় বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে তোমার টোটাল রেভিনিউ। তোমাদের একটা গ্রাফ দেখাই, এটা এটা হচ্ছে ছিল আমার গত বছর যে আমি জিতছিলাম তার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। এখানে দেখো এই যে ফিক্সড কস্ট কত, 10 মিলিয়ন। এখানে ছিল যে আমি হাসপাতাল বানাবো, হ্যাঁ, 5টা হাসপাতাল বানাবো, তো এটার জন্য আমার ফিক্সড কস্ট লাগছে 10 মিলিয়ন টাকা। এখন প্রত্যেক মাসে যে মেইনটেনেন্স খরচ, ধরো প্রথম মাসে মেইনটেনেন্স খরচ হচ্ছে সাপোজ 1 লাখ টাকা বা 10,000 টাকা, পরের মাসে সাপোজ 20,000 টাকা, হ্যাঁ, এভাবে বাড়ছে। যার ফলে ফিক্সড কস্ট আর ওই যে ভেরিয়েবল কস্ট, এই দুইটা মিলে আমার তৈরি হয়েছে একটা টোটাল কস্ট। এই যে নীল যে রেখাটা উপর দিকে গেছে, এটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল রেভিনিউ, দেখো রেভিনিউ কিন্তু আস্তে আস্তে বাড়বে। তোমার যদি রেভিনিউ না বাড়ে, তার মানে বুঝবা যে ব্যবসা ওখানে শেষ। ঠিক আছে, মনে করো প্রথম মাসে রেভিনিউ হচ্ছে আমার এখানে আসছে সাপোজ 50,000 টাকা, তারপরে মাসে ধরো 60,000 টাকা, বা তারপরে মাসে আবার 50,000 টাকা। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে বাড়তেছে রেভিনিউটা প্রত্যেক মাসে, বাড়তে 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 একটা সময় আসবে যখন এই টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ, সবুজ রেখা আর এই যে নীল রেখা, এটা একটা বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুটার নামই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এই বিন্দু থেকে আমি যদি সরাসরি নিচে আসি, তাহলে আমি যেটা পাবো এটা হচ্ছে টাইম। এক্স অক্ষে সবসময় টাইম দিবা, আমি এখানে দিচ্ছি মাস। এই ব্রেক ইভেন পয়েন্টটা নির্দেশ করে যে এই যে 10 মাস, এই 10 মাসের পর থেকে আমি প্রফিট পাইতে শুরু করব, লাভ পাইতে শুরু করব। তুমি যে এই যে 10 মিলিয়ন টাকা ইনভেস্ট করছিলা, এই টাকাটা তোমার উঠে যাবে এবং তুমি লাভ করতে শুরু করবা। এই যে দেখো টোটাল রেভিনিউ টোটাল কস্ট যে ছেদ করছে, এই অংশটা হচ্ছে লস। এই যে উপরের অংশটুকু ব্রেক ইভেন পয়েন্টের পর থেকে, এটা হচ্ছে প্রফিট। বুঝলে কি এতটুকু? সবাই একটু রেসপন্স করো, এটা একটু কঠিন। জি ভাই বুঝছি। জি ভাই। জি ভাই। জি ভাই।
ওকে, ভেরি গুড। এটা কিন্তু আমি এমনি আকাশ থেকে তুলে লিখে দিই নাই বা হুদাই লিখে দিই নাই, ঠিক আছে? এই যে তুমি রেস্টুরেন্ট করবা, বিল্ডিং, রেস্টুরেন্টের টাকা, জমি কেনার টাকা, তারপরে চেয়ার টেবিল কেনার টাকা, সব মিলে কি পরিমাণ খরচ হচ্ছে এটা তোমাকে হিসাব করতে হবে। এটা মানে হুদাই লিখে দিলে হবে না, একটু গুগল ঘেটে একটু দেখবা প্রাইস গুলো কিরকম, সেই অনুযায়ী মোটামুটি একটা এরকম আইডিয়া দাঁড় করাবা, বুঝছো? এবং এই ব্রেক ইভেন পয়েন্ট, ধরো তোমাকে টার্গেট দিচ্ছে কত, 1 ইয়ার, 1 বছর, তাই না? তো ব্রেক ইভেন পয়েন্টটা অবশ্যই 1 বছরের আগে আসতে হবে, কারণ তোমার যদি লাভ আসতে শুরু করে 1 বছরের পরে, তো ততদিন তো তুমি ব্যবসা ধরে রাখতে পারবা না। তো তোমাকে প্ল্যানিং করতে হবে এমন ভাবে, টাকাগুলো ইনভেস্ট করতে হবে এমন ভাবে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এমন হইতে হবে যেন ব্রেক ইভেন পয়েন্ট যেই টাইম ফ্রেম দেওয়া আছে সেই টাইম ফ্রেমের আগে হয়। যেমন আমার আমার ক্ষেত্রে টাইম ফ্রেম ছিল 1 বছর, আমি দেখাইছি যে স্যার আমার 12 মাস লাগবে না, আমি 10 মাসের পর থেকে প্রফিট পাইতে শুরু করব, আমার প্ল্যানিং এত ভালো, বুঝছো? তো তোমাদেরকে এইভাবে দেখাইতে হবে, এইভাবে প্রেজেন্ট করতে হবে যে স্যার আপনারা সময় দিয়েছেন 1 বছর, দেখেন আমরা 1 বছরের মধ্যে লাভ করতে শুরু করছি, অর্থাৎ আমার প্ল্যানটা সাকসেসফুল। খুবই কনফিডেন্টলি এবং ইন্টেলিজেন্টলি এই জিনিসটা প্ল্যান করে প্রেজেন্ট করতে তোমাকে বুঝাইতে হবে যে স্যার দেখেন আমার ফিক্সড কস্ট এত, টোটাল কস্ট এত, আমার রেভিনিউ পাচ্ছি এত, এবং আমি 10 মাসের পর থেকে বা 8 মাসের পর থেকে বা এই ঠিক 12 মাসে 1 বছর হওয়ার মুহূর্তে আমি লাভ করতে শুরু করতেছি। আবার কি এমন দেখায়ও না যে 2 মাস পর থেকে লাভ পাইতে শুরু করতেছি, এটা খুবই মানে কি বলবো, অতিরঞ্জিত হয়ে যাবে, বুঝতে পারছো? জি ভাই। ওকে, ঠিক আছে। এই ব্রেক ইভেন পয়েন্ট দেওয়ার পর আর তেমন কিছু থাকে না, তোমার যদি অন্যান্য টুকটাক সলিউশন থাকে সেই সলিউশন গুলো দিবা, লাস্টে কনক্লুশন বলবা আর কি, একটু সাজায় গুছায় বলবা যে আমরা হচ্ছে সমস্যাটা ছিল এরকম, আমরা এই সলিউশন দিছি, এবং এই সলিউশন দেওয়ার পর স্যার আমরা সময়ের মধ্যেই প্রফিট পাচ্ছি, এবং আমার সলিউশনটা এই কারণে অন্যদের থেকে ভালো, এটা বলেই শেষ করবো আর কি। তোমাদেরকে এখন আমার স্লাইডটা একটু দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবা। আমার টিমের নাম ছিলাম এবং আমার ব্যাচমেট ছিল আশফাক আসিফ। সলভিং দ্য কেস অফ এক্স কোম্পানি, হ্যাঁ, তোমাদের ছিল এক্স ই কমার্স কোম্পানি, যেটাই হোক। ইন্ডেক্স একটা রাখতে পারো যে তুমি তোমার স্লাইডে কি কি বলবা। প্রথমে আমি কেস অ্যানালিসিস করব, তারপরে শর্ট অ্যানালিসিস করব, তারপরে সলিউশন দেখাবো, তারপর কনক্লুশন দেখাবো। কেস কি দেখো, এই তোমার ওখানে কিন্তু দেখবো যে পয়েন্ট আছে প্রেজেন্টেশন এবং স্লাইড মেকিং, এই দুইটা নিয়ে আলাদা ওয়ার্কশপই করা উচিত, বাট এই সময়ের মধ্যে করতে হচ্ছে, তো সংক্ষেপে বলবো স্লাইড মেকিং নিয়ে একটা আলাদা তোমাদের সেশন থাকলে ভালো হতো। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি রচনা লিখি নেই, ঠিক আছে? এটা তোমার হচ্ছে প্রেজেন্টেশন করার স্লাইড, এখানে তুমি কেসের বর্ণনা লিখবা না, জাজ অলরেডি জানে কেসটা কি, তোমাকে এখানে লিখার দরকার নেই। তুমি জাস্ট এখানে খুবই সংক্ষেপে বলবা যে স্যার কেসটা ছিল হচ্ছে আমাদের এইরকম। কেসটা বলার পর তুমি তোমার কোম্পানির শর্ট অ্যানালাইসিস করবা, দেখাবা কি জিনিসের স্ট্রেংথ কি আছে, উইকনেস কি আছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসবে সলিউশন, এখানে জাস্ট সলিউশন গুলার নাম বলবা, এবং যেভাবে বললাম তখন যদি প্রাইমারি সলিউশন থাকে, সেকেন্ডারি সলিউশন থাকে, সেটা বলবা। এরপরে আসবে হচ্ছে সলিউশনের বর্ণনা। দেখো আমি কিন্তু এখানে খুব আহামরি কথা লিখি নেই, আমি আমার সলিউশনের টাইটেল দিছি এবং ছবি দিছি। এই দুইটা দেখে একটা ধারণা পাওয়া যাচ্ছে না যে সলিউশনটা আসলে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি? জি ভাই, বোঝা যায়। স্লাইডে কখনো বেশি কথাবার্তা লিখবা না, এখানে আরো একটা দুইটা বাক্য লিখতে পারো দরকার হলে, বাট মুখে বলবা এবং স্লাইডে কি পয়েন্ট থাকবে। এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড সলিউশন। এই দেখো আমার কিন্তু 7টা সলিউশন ছিল, 7টা সলিউশনের জন্য আমি ব্রেক ইভেন পয়েন্ট দেখাইতে পারবো না। তো আমার প্রাইমারি মানে মেইন সলিউশন ছিল এইটা, যে আমি হাসপাতাল বানাবো। তো এইটার জন্য আমি হচ্ছে এই গ্রাফটা দেখাইছি যে হাসপাতাল বানানোর ক্ষেত্রে আমার কি পরিমাণ টাকা খরচ হবে, কত টাকা প্রফিট পাবো, ইত্যাদি ইত্যাদি। এরপর অন্যান্য সলিউশন, এরপর আমার বিভিন্ন ধরনের সলিউশন, যেখানে আমি জাস্ট 3টা ওয়ার্ড লিখছি, খুব বেশি কথাবার্তা লেখার দরকার নেই। এই যে টেকনোলজি ইউজ করছি, যেটা তোমাদের ছিল ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন।
তারপরে সলিউশন, জাস্ট কনক্লুশন, তারপরে সেটা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি টেকনিক্যাল কথাবার্তা এবং টুকটাক যতটুকু পারা যায় আমি করছি, তোমাদেরকে দেখাইলাম। এখন তোমরা বলো যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ভাই পেজে স্লাইডে কি আমরা লেখা সবসময় কমই দিব আর ছবি বেশি দিব, এরকম কোনো কিছু কি মানে আছে নাকি? না না না, কম বেশি না, মানে ছবি, এটা হচ্ছে আমার স্টাইল, বুঝছো, যে আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমার ধরন, এটা হচ্ছে আমার টেকনিক। তবে আচ্ছা মানে লেখা অবশ্যই কম দিতে হবে, স্লাইডে কখনোই বেশি। বলো। জি ভাই, মানে এই যে আমরাও যদি মনে করেন যে ছবি বেশি দিয়ে বোঝাতে বেশি পারি তাহলে তো সমস্যা নাই। না, সমস্যা নেই, তবে আবার মানে ছবি দেওয়ার ক্ষেত্রেও এমন যেন না হয়ে যায় যে দেখতে খারাপ লাগতেছে, যে তুমি অনেক ছবি দিবা, ধরো এখানে তোমার এই যে এরকম আছে, এখানে না দিয়ে তুমি আরো 5-6টা 7-8টা ছবি দিলে, এমন ছবি দিলে যে মানে গিজিমিজি লাগতেছে আর কি, গ্যাঞ্জাম লাগতেছে, তখন তো জিনিসটা ভালো হবে না। তো এই জিনিসটা যেমন দেখো, এই যে আমি এখানে 3টা সেন্টেন্স লিখছি, ছবি দিছি, এটা মোটামুটি ভালো, বুঝছো, এরকম করার চেষ্টা করবা। ছবি দিতেই হবে এমনটা না, আবার রচনা লিখতে হবে এমনটাও না, চেষ্টা করবা কম কথায় বোঝানোর জন্য, একটা ওয়ার্ড লিখে বা একটা বাক্য লিখে, 2-3টা বাক্য লিখে বোঝানোর জন্য। রচনা লেখা যাবে না স্লাইডে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ভালো। ভাই নির্দিষ্ট কোনো কি রেঞ্জ আছে যে আমি এত থেকে এত স্লাইডের ভিতরে করতে হবে, বা নাকি নিজের ইচ্ছা? তোমরা তো স্লাইড নিয়ে প্রশ্ন করতেছো, আমি ভাবছি কেস সলভিং নিয়ে প্রশ্ন করবো। আচ্ছা দেখো, আমি এখানে যেটা তোমাদেরকে যে স্লাইডটা দেখাইছি আজকে, আমি শুভ। হ্যাঁ আচ্ছা, ভাই, আমাদের কেস সলভিং এর কেসের মধ্যে রুল বুকে দিয়ে দেওয়া আছে যে কেস সলভিং এ ম্যাক্সিমাম 25 স্লাইড ইনক্লুডিং টাইটেল স্লাইড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো এটা মাথায় রাখবেন। 25 তো অনেক, তোমাদের তো অনেক সুবিধা, তোমাদের তো ঈদ, আনন্দ করো, নাচো সবাই। 25 স্লাইডস মানে অনেক, 25 স্লাইডস করবে না কখনো, 25 স্লাইডস দরকার নেই। দেখো আমি তোমাদেরকে, আমার যে সলিউশনটা ছিল, এটা কয়টা স্লাইড ছিল, 16টা। দেখো একদম নিচে ডান দিকে কর্নারে ছোট্ট করে 16 লেখা আছে, দেখতে পাচ্ছ কি তোমরা? জি ভাই, দেখতে পাই। জি ভাই। তোমরা যারা পাওয়ার পয়েন্টে কাজ ভাই করো নি দেখা আগে, যাচ্ছে। ওই দেখো আমি লাল কালি দিয়ে দেখাইছি, ঠিক আছে? তোমরা তো ফোনে দেখতেছো, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তো 25 স্লাইডস আসলে অনেক, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এরকম মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 16টা 15টা 14টা এরকম বানানো। তো তোমার যদি একদম লাগেই যে 18টা 20টা, সেটা করবা, বাট অত স্লাইড করাটাও ভালো দেখায় না। এরকম মোটামুটি রাখবা, 16-17টা রাখবা। 25 যেহেতু বলে দেওয়া আছে, তো সমস্যা নাই, এটা অনেক বেশি হয়েছে। ভাই আমার একটা হ্যাঁ প্রশ্ন বলো। ছিল, যে আমাদের যে দেখো, ধরেন আমরা কোনো কেস সলভিং এ আমাদের একটা ব্র্যান্ড দাঁড় করাবো, মানে আমাদের একটা ব্যবসা বা ব্র্যান্ড দাঁড় করাবো, ওইখানে আমাদের কি, আমরা কি নিয়ে আসলে ব্যবসা করছি ওটা একটা বাক্যে ফার্স্টে লেখা জরুরি, একটা একটা কি ওয়ান নিয়ে লাইন ব্যবসা সেন্টেন্স করছি দেওয়া বলতে আর কি। যেমন ধরেন আমরা কোনো কেস সলভিং এ ধরেন ওইটার সলিউশন হিসেবে ধরেন একটা প্রোডাক্ট দিব, বা আমাদের একটা ধরেন বিজনেসে, যে কোনো বিজনেসে, তো ওইখানে কি আমাদের কোনটা নিয়ে বিজনেস করছি, কি কি বিষয় করছি, আমাদের মোটিভ কি, এটা এক লাইনে একটা ডেসক্রিপশন দেওয়া দরকার আছে। যেমন ধরো তোমাদের যে কেসটা দেওয়া আছে, সেখানে কি বলা আছে যে একটা ই কমার্স প্রতিষ্ঠান, তাই তো? হুম হুম। এখানে তুমি কি নিয়ে ব্যবসা করছো, হ্যাঁ সেটা তো বলতে হবে, একদম এক লাইনে দিতে হবে ব্যাপারটা এমন না। আর তোমার কোম্পানিটা আসলে কি করে, তোমার প্রতিষ্ঠানটা আসলে কি করে, এটা তো বলা উচিত প্রথমে। যেমন আমি বলে দিলাম যে আমার রেস্টুরেন্ট থাকবে, রেস্টুরেন্টে আচ্ছা আমি কি আশফাক, কি কি সরি ধরনের, শুভ, আমাদের মানে কন্টেস্টের কেস নিয়ে কোন রকম কোশ্চেন বা এই টাইপের ইয়াতে কেউ কিছু করিস না আর কি, ওটা পুরোটা একটা ইয়ে থাকে আর কি, ব্যাপারটা হ্যাঁ বায়াস না, হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ ঠিক না, আছে? ওটা নিয়ে কথা বলবো না তো, আচ্ছা, ওটা নিয়ে কথা বলতেছি। কন্টেস্টের কেস নিয়ে যদি না বলি ভাই, আরেকটা কোশ্চেন যে ধরেন আমাদের একটা মার্কেটিং, আমাদের যে কোনো ব্যবসায় তো মার্কেটিং লাগবে। এখন ভাই আমরা কি মার্কেটিং প্ল্যানটা আমাদের কেসে ঢোকাবো, এই যে যে ফাইন্যান্সিয়াল প্ল্যান ছাড়া
আমরা কিভাবে মার্কেট করব, আমরা কি মিডিয়াতে মার্কেট করব, এগুলো কি কেসের মধ্যে দেওয়ার দরকার আছে যদি চাই আর কি? হ্যাঁ, এগুলোই তো তোমার সলিউশন। তুমি যে সলিউশন দেখাবা এগুলোই তো সলিউশন, যে তুমি আচ্ছা কিভাবে আচ্ছা মার্কেটিং করবা। তোমার তো চাওয়া হয়েছে এইটা যে কিভাবে মার্কেটিং করবা, এবং মার্কেটিং করতে যায় খরচ হবে, এটাই হচ্ছে তোমার ওই ফিনান্সিয়াল ফিজিবিলিটির মধ্যে আসবে। আচ্ছা। বুঝতে পারছো? জি ভাই। না আমার একটু আর প্রশ্ন। হ্যাঁ বলো। আচ্ছা কিউএন সেশনের স্লাইডটা ওটাও কি 25টা স্লাইডস এর মধ্যে কাউন্ট হবে? কোনটা কোনটা? কিউএন সেশন স্লাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে আমি এটা তৈরি করছি না এখন, এটাও কাউন্ট হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে বলো। সলিউশনের উপর জোর দিবা। প্রথমে সলিউশনটা চিন্তা করবা মাথায়, থিওরি, যে আমি এই এই কাজগুলো করব, এবং লিখে ফেলবার সাথে সাথে। তারপরে সেই সলিউশন গুলো করতে গেলে, ইমপ্লিমেন্ট করতে গেলে কি কি টাকা খরচ হবে, কি পরিমাণ টাকা কোথায় কোন সলিউশনে ইউজ করবা, এগুলো ধীরে ধীরে আসবে। বাট প্রথমে সলিউশন চিন্তা করবা এবং পরিষ্কার ধারণা দিবা। যেমন আমি যদি বলি যে আমার রেস্টুরেন্ট আমি করব, রেস্টুরেন্ট করার জন্য আমার হচ্ছে কি কি লাগবে, আমার রেস্টুরেন্ট হবে এরকম, আমার রেস্টুরেন্টে এই 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 ধরনের খাবার থাকবে, আমার রেস্টুরেন্টে এতটা থেকে এতটা পর্যন্ত খোলা থাকবে, আমার রেস্টুরেন্ট মিডনাইট খাবার সার্ভ করবে, কারণ চৈতন্যটা অনেক সময় পরীক্ষার সময় রাত জেগে পড়াশোনা করে, তো তাদের জন্য আমি বিশেষ স্পেশাল সার্ভিস থাকবে, তাই না? এই জিনিসগুলো আমার হচ্ছে সলিউশনের মধ্যে চলে আসবে, এবং এগুলো তোমার হচ্ছে বাড়াবে, কি বলবো, মানে তোমার কোম্পানির বা আমার রেস্টুরেন্টের গুরুত্ব বাড়াবে, জনপ্রিয়তা বাড়াবে, তাই না? এগুলো চিন্তা করবা। আর কারো প্রশ্ন? কস্ট অ্যানালাইসিস পার্টটাতে কি আমাদের কি ম্যাথমেটিক্যালি কোনো ক্যালকুলেশন দেখাতে হবে নাকি মানে ক্যালকুলেশন দেখানোর দরকার নেই, ক্যালকুলেশন তুমি করবা নিজে খাতায়। দরকার হলে একটা পেজ রাখতে পারো যেখানে ডিটেলস গুলা জাস্ট দিয়ে রাখলা, একটা স্লাইড করলা, সেখানে স্লাইডে ছক করে জাস্ট বললা কোথায় কোন কত টাকা খরচ হয়েছে, এটা জাস্ট দেখাইলা। ওটা নিয়ে খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। ওটা দেখানোর পর কি দেখাতে হবে যে কোথায় ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে বা কোন সময় হচ্ছে? হ্যাঁ পাগল, সেটাই তো দেখাইতে হবে, আমি কি বললাম এতক্ষণ। সেটাই তো, এখন এটা ক্যালকুলেশনটা মানে কিভাবে আনবেন আর কি, সময়টা কখন হচ্ছে, এটা কি একটা কোনো ক্যালকুলেশন তোমাকে ওই যে খাতা কলমে করতে হবে, বুঝছো? ডাটাগুলো কি মানে ইয়াতে দেওয়া থাকবে, কেসে দেওয়া থাকবে? দেখো, যেহেতু এটা তোমার একদম মানে মেইন চাকরি অফিস না, ঠিক আছে, তো তুমি একদম মানে কি বলবো A to Z সব ডাটা তো পাবা না, তুমি গুগল করবা মোটামুটি। যেমন ধরো আমি যদি গুগল করি যে একটা রেস্টুরেন্ট করতে আমার কত টাকা খরচ হবে, তো মোটামুটি একটা অ্যামাউন্ট পাবা না, পাবা তো। তারপর একটু খোঁজ নেবা যে একটা রেস্টুরেন্টে একটা কর্মচারী কত টাকা বেতন পায় বাংলাদেশে এভারেজ, বা ওই এলাকায় করলে কত টাকা পাবে, এটা তুমি একটা অ্যাজাম্পশন করবা, অ্যাজাম্পশন করে প্ল্যানটা বানাবা। মানে ডাটাগুলো মানে অ্যাজাম্পশন বেসড হবে, তাই তো? হ্যাঁ, একদম 100% অ্যাজাম্পশন না, মোটামুটি যেন ঠিক থাকে। এখন মনে করো তুমি এটা ভালো দেখানোর জন্য তোমার বললা যে আমার রেস্টুরেন্ট বানাইতে খরচ হয়েছে মানে 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে রেস্টুরেন্ট তো হবে না, তাই না? বিল্ডিং বানাইতে তো অনেক টাকা লাগবে। এখন একটা একতলা বিল্ডিং এর রেস্টুরেন্ট বানাইতে কি পরিমাণ খরচ হতে পারে, এটা একটু, এই তথ্যটা একটু তোমাকে জোগাড় করতে হবে। পরিচিত কোনো ভাই থাকলে, বড় ভাই থাকলে, বা কারো রেস্টুরেন্ট থাকলে পার্সোনালি, বা গুগল করে বা ইউটিউবে কোনো না কোনো ভাবে তোমাকে হচ্ছে করতে হবে। এই ব্রেক ইভেন পয়েন্ট, এই যে গ্রাফটা, এটার জন্য পরিশ্রম করতে হবে। এটা মানে হঠাৎ করে আসবে না, হুট করে আসবে না, ওই একটু ম্যাথমেটিক্যাল কাজ করতে হবে আর কি। আর কারো কোনো প্রশ্ন বলো? 1:30 বাজে, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের ফিজিবিলিটি কেসের যে ফিজিবিলিটি অংশটা আছে ওখানের মধ্যে স্পেসিফিক কি পয়েন্ট গুলা তুলে ধরা উচিত? অ্যাকচুয়ালি সবগুলা তো আসলে স্লাইডে দেওয়া যাবে না, যেটা বললেন, তো ওগুলা যে প্রেজেন্টেশনে বলতে হবে, তো প্রেজেন্টেশনে ওটা মানে কিভাবে প্রেজেন্ট করা উচিত যে আমাদের কেসের ফিজিবিলিটি যেটা? ওটা বলবো কি যে স্যার আমি এখন আমার প্ল্যানের ফিজিবিলিটি, ফিনান্সিয়াল ফিজিবিলিটিটা দেখাবো, তো ফিনান্সিয়াল ফিজিবিলিটি দেখানোর জন্য আমরা আপনাদের কাছে এই ব্রেক ইভেন পয়েন্ট গ্রাফটা প্রেজেন্ট করতেছি। এইটাই হচ্ছে তোমার ফিনান্সিয়াল ফিজিবিলিটি, অর্থাৎ অর্থনৈতিক যে ফিজিবিলিটি, অর্থাৎ তোমাকে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে, ওই টাইম ফ্রেমের মধ্যে তুমি লাভ করতে পারতেছো কিনা, এটাই তো ফিজিবিলিটি। তুমি যদি লাভ করতে না পারো, প্রফিট আনতে না পারো ওই টাইমের মধ্যে, তার মানে তোমার
প্ল্যানের ফিজিবিলিটি নাই। আর যদি আনতে পারো তার মানে তোমার ফিনান্সিয়াল যে প্ল্যানটা করছো তার ফিজিবিলিটি আছে। বুঝতে পারছো? জি ভাই। আর গ্রাফ ছাড়াও যদি কিছু পয়েন্ট দেখাই সেটা বলতে পারো, বাট গ্রাফটাই হচ্ছে তোমার ফিনান্সিয়াল ফিজিবিলিটি প্রমাণ করবে। তো তাকেও সবাই হচ্ছে স্লাইড নাম্বার দিবা, যখন স্লাইড বানাবা স্লাইডে নাম্বার দিবা। দেখবা যে পাওয়ার পয়েন্টে একটা অপশন আছে, ইনসার্টে যাবা, দাও দেখাই, এই যে ইনসার্টে যাবা, ইনসার্টে যাওয়ার পর দেখবা যে এই যে স্লাইড নাম্বার, এখানে এই যে স্লাইড নাম্বার ক্লিক করলে অটোমেটিক্যালি সবগুলো স্লাইডে নাম্বার অ্যাড হয়ে যাবে। স্লাইড নাম্বার অ্যাড করবা, এটা বিচারকরা ধরবে। তুমি স্লাইড নাম্বার যদি না দাও তাহলে স্লাইড মেকিং এ যে পয়েন্ট আছে সেটা কমে যাবে। স্লাইড নাম্বার কেন জরুরি? মনে করো তুমি প্রেজেন্টেশন দিচ্ছ, এখন যাদের সাপোজ এইখানে একটা প্রশ্ন ছিল, এখন সে কিভাবে মনে রাখবে যে কোন স্লাইডে প্রশ্ন? সে স্লাইড নাম্বার মনে রাখবে, বলবে যে তুমি একটু তোমার 12 নম্বর স্লাইডটা বের করো তো, ওইখানে একটা প্রশ্ন আছে। তো স্লাইড নাম্বার যদি না থাকে তখন হচ্ছে দেখবে যে জাজও ডিসক্রাইব করতে পারবে না কোন কত পেজে ছিল, তুমিও খুঁজে পাচ্ছ না, একটা খুবই মানে বাজে একটা ব্যাপার। স্লাইড নাম্বার দিবা সবাই। আর প্রেজেন্টেশন দেওয়ার সময়, প্রেজেন্টেশন তো তোমাদের ওয়ার্কশপ হয়েছে, তো আশা করি ওখানে সবাই অ্যাটেন্ড ছিল, বুঝছো। খুবই কনফিডেন্টলি প্রেজেন্ট করবা। একটা জিনিস 5 টাকার জিনিস তোমাকে 50 টাকায় বেচতে হবে, এভাবে প্রেজেন্ট করবা। লজ্জা করার কিছু নেই। দরকার হলে একটু সময় নেবা, সাথে সাথে স্লাইড অন করে প্রেজেন্টেশন দেওয়ার দরকার নেই। স্লাইড অন করলা, চেক করলা মাইক্রোফোন, যেহেতু হচ্ছে তোমার অনলাইনে হচ্ছে, সামনাসামনি হইলে স্টেজে হইলে ব্যাপারটা আরো চ্যালেঞ্জিং ছিল। তো শুনবো যে সবাই শুনতে পাচ্ছে কিনা, স্লাইড রেডি আছে কিনা, তারপর একটু পজ নিয়ে ধীরে সুস্থে প্রেজেন্টেশন শুরু করবা। এবং যেহেতু 3 জনের টিম বা 2 জনের টিম, ভাগ করে নিবা যে তুমি কোন পার্টটুকু বলবা, তোমার আরেকজন টিমমেট কোন পার্টটুকু বলবে। টিম ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে দেখা গেল যে প্রেজেন্টেশনের মার্কস কমে যাচ্ছে। তুমি একটা কেস কিভাবে প্রেজেন্ট করতেছো এটার উপরে সবকিছু নির্ভর করে। তোমার কেস যতই ভালো হোক, তোমার প্রেজেন্টেশন যদি ভালো না হয় তাহলে জাজ বুঝবে না তুমি কি বোঝাতে চাইছো। আর কেস যদি একটু দুর্বল হয়, তোমার কথা দিয়ে প্রেজেন্টেশন দিয়ে জাজকে বোঝাইতে হবে যে না, তোমার কেসটাই আসলে বেস্ট সবার থেকে। বুঝছো? ছোট ছোট অনেকগুলো জিনিস থাকে, ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবা। একদিনে এই 1 ঘন্টার ওয়ার্কশপে সবকিছু শেখা সম্ভব না, বাট যতটুকু পারি আমি বলছি, তোমরা ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবা। আর যে কোনো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে এখনো করো, বা ভবিষ্যতে ক্লাবের যারা তোমার মেন্টর আছে মেন্টরদেরকে করতে পারবা, বা যারা আছে সবাই সংযুক্ত তাদের সাথে করতে পারো। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি শেষ করি। আচ্ছা, আর মনে হয় কোশ্চেন নাই সেরকম, চ্যাট বক্সও দেখতেছি না। আচ্ছা, তাহলে আজকে আমাদের ওয়ার্কশপটা প্রায় শেষ। এখন হচ্ছে আমাদের মুশিউর রহমান মামুন ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য। থ্যাংক ইউ সেজুতি। আচ্ছা, অনেক সুন্দর ইনফরমেটিভ একটা সেশন হইলো। তো আই হোপ তোরা সবাই অনেক কিছু শিখছিস, অনেক এনজয় করছিস। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানে সুপ্রভার এত পরিশ্রম, আমাদের সবার এত পরিশ্রম, এটা তখন সফল হবে যখন তোরা আজকে যা শিখলি এখান থেকে যথেষ্ট সাহস নিয়ে কেস সলভিং এ পার্টিসিপেট করবি। ঠিক আছে? সো আই হোপ তোদের সবার অনেক কাজে লাগবে এটা। ঠিক আছে? আর সবাই যারা এখনো করিসনি, যারা এখনো এতটুকু হেজিটেশনের মধ্যে আছিস, তারা আজকেই টিম করে ফেল, আজকে শুরু করে দে। এখন অনেক সময় বাকি। তোর কেস সলভিং হচ্ছে 6 তারিখে, কেবল 28 তারিখ, মানে হিউজ একটা টাইম বাকি। তোরা 31 তারিখ মধ্যে রেজিস্ট্রেশন করে ফেল। 3 তারিখ, 4, 5, 6, 7 দিন এনাফ। তোর যদি একটু পরিশ্রম করিস, একটা উইক মোর দেন এনাফ একটা ভালো সলিউশন বের করার জন্য। ঠিক আছে? আর 2-3 জনের টিম থাকবে, সো আশা করি কোনো সমস্যা হবে না। তো এতটুকুই, সবাই ভালো থাকিস। আল্লাহ ভাই হাফেজ। খাওয়াবেন কবে? খাবি কবে? করোনার মধ্যে ক্যাম্পাস খুলুক, তারপর যা খাবি খাবি, সবাই খাবে, সমস্যা নেই। আচ্ছা আর ঠিক আছে। আমাদের আমাদের ক্যারিকুলামে তো প্রতি বছরই তো খাওয়া দাওয়া থাকেই, একটা গ্রান্ড খাওয়া দাওয়া।
সেটা তো থাকেই, হ্যাঁ ওটা তো আলাদা হিসাব। আচ্ছা রে, এই জুনিয়রগুলোর এই ভাই ট্রিট দেন শহরটা যায় না, কি করা যায় বলতো? আমি কিন্তু এটা নিয়ে বলি একটা- আমি কিন্তু এটা বলি নিয়ে না একটা ট্রিট দেন case আমি বলছি খাওয়াবেন কবে। থাকবে যে কি করলে জুনিয়রদের ভাই ট্রিট দেন এটা করবে না আর কি। এটা একটা বিশেষ মানে বিশাল একটা সমস্যা। হ্যাঁ এই কেসটা রাখা যায়। সবাই অ্যাপ্রিশিয়েট করিস তো নাকি? আচ্ছা আচ্ছা একজন বলতেছিল, আবু জাফর, তুমি কি কিছু বলতেছিলা? না ভাই, বলতেছিলাম তো অফলাইন থাকলে তো সেশনের পর এমনি অটোমেটিক খাওয়া দাওয়া ছিল, এখন তো অনলাইন তাই কিছু বলা হইতেছে না আর কি। ভালো বলছো। তো ঠিক আছে, আমরা শেষ করি, আজকে অনেক টাইম পার হয়ে আচ্ছা গেল। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, সবাই ভালো জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই।